মানুষ মাত্রই ভুল করবে, এটা স্বাভাবিক। কখনো বা ইচ্ছায়, আবার কখনো অনিচ্ছায়। তবে কখনো কখনো এই ভুলের প্রায়শ্চিত্ত দিতে গিয়ে নিজের জীবনটাকেও বলিদান দিতে হয়। কারণ আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। তার থেকে বড় অদ্ভুত আমাদের সমাজের মানুষজন। এমনই একটি প্রায়শ্চিত্তের গল্প নিয়ে নির্মিত হয়েছে দাগি মুভিটি। মুভিটির কাহিনী এতটাই ইমোশনাল এবং বাস্তবিক, যা আপনাকে শেষ মুহূর্তে কাঁদিয়ে দিবে। তাই আর দেরি না করে সরাসরি দাগির গল্পে চলে যাচ্ছি। তবে মুভিটি পুরোপুরি এনজয় করতে চাইলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন। সিনেমার শুরুতেই আমরা এক দাগি আসামিকে দেখতে পাই, যে আজ বিগত 14 বছর কোনো একটা পাপের প্রায়শ্চিত্ত করে জেল থেকে ছাড়া পায়। গল্পে এই দাগি আসামির নাম নিশান, আর এই নিশান চরিত্রে অভিনয় করেছে এই সিনেমার প্রধান মুখ আফরান নিশো। এরপর নিশান যখন জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি যাচ্ছিল, তখন সে তার জীবনের পূর্বের কিছু কাহিনী মনে করে। যে অতীত কথাগুলো মনে করতেই সে অনেক ভয় পেয়ে যায়। তারপরেও সে অনেক কষ্ট করে দীর্ঘ 14 বছর পর বাড়ি ফেরে। নিশানকে দেখে তার বাবা মা অনেক অবাক হয়ে যায়। তখন আবারও নিশানের পূর্বের কিছু স্মৃতি মনে পড়ে, আর আমাদেরকে দেখানো হয় নিশানের অতীত জীবন। দেখা যায় 2008 সালের ইন্ডিয়াতে তখন তত্ত্বাবধায়ক সরকার, দেশের অবস্থাও খুব একটা ভালো না। তখন দেখা যায় নিশান ইন্ডিয়া থেকে কোনো একটা পণ্য বাংলাদেশে নিয়ে আসে। তার এই কাজে মাঝে মাঝে নিশানকে ইন্ডিয়া যেতে হতো, যে বিষয়টা তার গার্লফ্রেন্ডের একদমই ভালো লাগতো না। নিশানের গার্লফ্রেন্ডের নাম ছিল জেরিন। সে জেরিনকে খুবই ভালোবাসতো। আর এই জেরিন চরিত্রে অভিনয় করেছে তমা মির্জা, প্রচন্ড সুন্দরী মেয়ে। তার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং উচ্চবিত্ত। তবে এই জেরিনও ভালোবাসতো নিশানকে। তবে মাঝে মাঝে নিশান কোথায় চলে যায়, এই ব্যাপারটা নিয়ে জেরিন খুবই মন খারাপ করে। তবে নিশান ব্যাপারটা এড়িয়ে যায়। তবে এই নিশান একটা অবৈধ কাজে জড়িত। দেশে চাকরির বাজার তেমন ভালো ছিল না, আর নিশানও তেমন ব্রিলিয়ান্ট কোনো ছাত্র ছিল না। তাই দ্রুত বড়লোক হয়ে নিজের প্রেমিকা জেরিনকে বিয়ে করার জন্য নিশান বেছে নেয় স্মাগলিং এর পথ। নিশান বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন জিনিস চোরাচালান করত। ভারতে তার বস ছিল রঞ্জিত নামের এক লোক। স্মাগলিং করার জন্য মাঝে মাঝে নিশানকে ভারতে সপ্তাহখানিকের জন্য সময় দিতে হতো, আর এই সময়টাতে জেরিন নিশানকে খুঁজে পেত না। তবে যখনই নিশান ফিরে আসতো, তখন জেরিনের সাথে তার অনেক ভালো সময় কাটতো। মাঝের সময় ঠিকমতো নিশানকে না পেয়ে জেরিন অভিমান করে থাকতো, আর নিশান অনেক বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিত জেরিনকে। এভাবেই তাদের ভালোবাসা আগাতে থাকে। নিশানের একটা কাছের বন্ধু ছিল, যার নাম ছিল বাবু। একদিন নিশান জেরিনকে নিয়ে বাবুর বাড়িতে গিয়ে ওঠে। সেখানে তারা কিছু রোমান্টিক সময় পার করছিল। তখনই সেখানে বাবুর বাবা চলে আসে এবং সে এসে বিষয়টা অনুমান করতে পারে। তবে ভাগ্যক্রমে নিশান আর জেরিন পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এরপর থেকে জেরিন নিশানকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এদিকে জেরিনের পরিবার তার জন্য ভালো ছেলে খুঁজতে থাকে। জেরিনের বাবা যেহেতু সমাজের বিশিষ্ট ইঞ্জিনিয়ার, আর জেরিন দেখতেও সুন্দরী, তাই তার ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। এদিকে আমরা দেখি নিশান কোনো কাজকাম না করায় তার বাবা তার উপর অনেক ক্ষিপ্ত। তাকে কোনো একটা কাজে যেতে হবে। তখন নিশান বলে, আমাকে দিয়ে এসব কিছু হবে না, আমি ব্যবসা করব। এসব নিয়ে তারা বাপ ছেলে কথা বলার মাঝেই সেখানে জেরিন চলে আসে। তখন জেরিন নিশানকে বিয়ে করতে বলে, আর জানায়, বিয়ে ছাড়া তোমার আর আমার এই 4 দেওয়ালের মাঝে আর কিচ্ছু হবে না। যদি তুমি আমাকে এখন বিয়ে না করো, তাহলে আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দিবে, আর তারপর আমরা কখনো আর এক হতে পারবো না। এরপর সে নিশানকে একটা ডেটও জানায় এবং বলে যেন সে এই ডেটে গিয়ে তার বাবার সাথে দেখা করে, এবং বলে দেয় যদি সেটা না করতে পারো তাহলে আমাকে ভুলে যেও। তখন নিশানও রাজি হয়, কারণ সেও জেরিনকে খুবই ভালোবাসতো। তাই সে সিদ্ধান্ত নেয় জেরিনের বিয়ে হবার আগে সে তার বাবার কাছে যাবে আর তাদের বিয়ের প্রস্তাব দেবে। তখন নিশান মনে মনে ভাবে জেরিনের দেওয়া সেই ডেট আসার আগে সে আরেকবার চোরাচালান করবে এবং সে মোটা অঙ্কের একটা দান মারবে। কিন্তু সেইবার ভারতে গিয়ে সে একটা ঝামেলায় পড়ে যায়। সীমান্তে বর্ডার গার্ডের হামলার শিকার হয়, যার ফলে নিশানের দেশে ফিরতে দেরি হয়। এদিকে জেরিন নিশানকে বিয়ের আগে আসতে না দেখে ধরে নেয় নিশান আসলে তার সঙ্গে টাইম পাস করছে। সে হয়তো তাকে সত্যিকারের ভালোবাসেনি। তবুও জেরিন নিশানকে খোঁজার জন্য নিশানের বন্ধু বাবুর কাছে যায়। তখন বাবু জানায় ব্যবসার একটা কাজে নিশান আগরতলা গেছে। এটা শুনে জেরিন ছুটে যায় নিশানের বাবার কাছে। তখন নিশানের বাবা জানায়, নিশান বিয়ের মানুষ না, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, না হলে ওর পেছনে পড়েই তোমার সারা জীবন নষ্ট হয়ে যাবে। এরপর কাহিনী আবারও শিফট হয় ইন্ডিয়াতে।
এখানে দেখা যায় ইন্ডিয়াতে নিশান মাদক চোরা কারবারি করতে গিয়ে বর্ডারে অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু তার সাথে একজন গুলি খায় আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর নিশান সেখান থেকে সব কাজ শেষ করে দেশে চলে আসে আর জেরিনকে খোঁজা শুরু করে। তারপর নিশান তার বন্ধু বাবুর কাছে আসে। তখন সে তার বন্ধুর কাছে জানতে পারে জেরিনের বিয়ে হয়ে গেছে। ফলে সে পাগলের মতো ছুটে যায় জেরিনের বাসায়। নিশান তখন জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে আর তার ভালোবাসার কথা বলতে থাকে। তখনই সেখানে জেরিনের হাজবেন্ড সোহাগ চলে আসে। মূলত এই সোহাগের সাথেই জেরিনের বাবা তার বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু জেরিন এতদিন বিয়ের মত দেয়নি। কিন্তু যখন সে নিশানের কোনো খোঁজ পেল না, নিশানের পরিবার তাকে ফিরিয়ে দিল। তখন বাধ্য হয়েই জেরিন সোহাগকে বিয়ে করেছে। আজকে তাদের বিয়ের 4-5 দিন। এর মধ্যে জেরিন সোহাগকেও ভালোবেসে ফেলেছে, তাই সে বাকিটা জীবন তার সাথেই থাকতে চায়। কিন্তু নিশান অনেক কান্নাকাটি করতে থাকে। সোহাগ তখন জেরিনকে বলে, এই তাহলে তোমার সেই নিশান যার কথা তুমি বলেছিলে, কিন্তু তুমি তো বলেছিলে ও তোমার সাথে টাইম পাস করেছে, তোমাকে ফেলে চলে গিয়েছে, কিন্তু ও তো টাইম পাস করেনি, তোমাকে ও সত্যিকারের ভালোবেসেছে। জেরিন তখন জানায় এসব আবেগী কথা ও ইগো থেকে বলেছে, কালকেই ও সব ভুলে যাবে। এরপর সে নিশানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন নিশান আবারও সোহাগকে ফোন করে। তাই সোহাগ নিজেকে তৃতীয় ব্যক্তি মনে করে আর বলে, ভুল করে এসেছি তোমাদের জীবনে, তাই এটার সমাধান করা উচিত। এরপর সে জেরিনের সাথে এই ব্যাপারে কথা বললেই জেরিন সোহাগকে নিয়ে নিশানের কাছে আসে সবকিছু খোলাসা করতে। তখন নিশান জেরিনের সাথে কথা বলার জন্য 5 মিনিট সময় চেয়ে বসে। তখন জেরিন রাজি হয়, কিন্তু সোহাগ কথা বলার জন্য 5 মিনিটের অনুমতি দেয়। নিশান তখন আবারও জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আর পায়ে পড়ে বিয়েটা ভাঙার জন্য। সে অনুরোধ করে বলে সোহাগকে ছেড়ে তার কাছে চলে আসার জন্য, তবে জেরিন না করে বসে। আর নিশান তখন পাগলের মতো করতে থাকে এবং এক পর্যায়ে সে জোরপূর্বক জেরিনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আর সোহাগ যখন বুঝতে পারে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, তখন সে নিশানকে মারতে শুরু করে। এতে নিশান সোহাগকে ধাক্কা মেরে বসে, কিন্তু দুর্ঘটনাবশত সোহাগ ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। এখন নিশান কি করবে, কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে নিশানের কোনো ইন্টেনশন ছিল না সোহাগকে মারার, কারণ সে তো কোনো দোষ করেনি। তার রাগ ছিল শুধুমাত্র জেরিনের উপর। এরপরই নিশানকে পুলিশ ধরে আনে। সোহাগের মা এবং জেরিন আদালতে নিশানের বিরুদ্ধে বক্তব্য দেয়। সবাই নিশানের ফাঁসি চায়, কারণ ওর মতো সাইকোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনকি এই ব্যাপারটাতে এলাকার লোকজন অনেক ক্ষিপ্ত হয়ে যায়। এমনকি নিশানদের বাড়িঘরও পুড়িয়ে দেয়। যখন ওদের বাড়িতে আগুন দিয়েছিল, তখন সেই আগুনে পুড়ে নিশানের দাদি মারা যায়। আর ঠিক এই কারণেই নিশান 14 বছর ধরে জেল খেটেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর নিশান তার বন্ধু বাবুর কাছে আসে আর জেলখানায় সে কিভাবে বদলে গিয়েছে এই ব্যাপারগুলো সে বাবুকে জানায় এবং বলে, এই 14 বছর আমি জেল থেকে শুধু একটাই দোয়া করেছি, সবাই যেন আমাকে মাফ করে দেয়। আর এই দুর্ঘটনার আগে যেমন ছিল সবকিছু যেন ঠিক তেমনই হয়ে যায়। কিন্তু আইনের চোখে সে 14 বছর জেল খেটে পাপের প্রায়শ্চিত্ত করলেও সে বেরিয়ে এসে দেখে সমাজের চোখে সে এখনো ঘৃণিত ব্যক্তি। এরপর নিশান বাড়ি ফিরলে কমিশনার ফোন দিয়ে নিশানের বাবাকে জানায় নিশানকে এলাকা ছেড়ে চলে যেতে হবে, কারণ ওর মতো কুলাঙ্গারের এই এলাকায় কোনো জায়গা নেই, আর যদি তুমি জায়গা দাও তাহলে তোমারও খবর আছে। তারপর নিশানের বাবা নিশানকে বলে, তুই নিজে নিজে প্রতিষ্ঠিত হ, এই এলাকায় থাকার প্রয়োজন নেই। পরের দিন সকালবেলা নিশান সরাসরি চলে আসে সোহাগের মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সে ক্ষমা চাওয়ার সাহস জোগাতে পারে না, তাই সে ফিরে আসে। এরপর সে সেখান থেকে চলে আসে তার বড় বোনের শ্বশুর বাড়িতে। সেখানে আসার পর তার বোনের হাজবেন্ড তাকে আচ্ছা হারে এটা ওটা বলতে থাকে এবং সে বলে, তোর মতো কুলাঙ্গার কেন আমার বাড়িতে পা দিয়েছে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। এমনকি তার দুলাভাই নিশান ওদের বাড়িতে এসেছে শুধুমাত্র সেই কারণে নিশানের বোনকেও অনেক শাসাতে থাকে। এমনটা দেখে নিশান সেখান থেকে দ্রুত চলে যায়। তার পরপরই দেখা যায় নিশানের বাবা নিশানের জন্য একটা পাত্রী ঠিক করেছে, কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে, মেয়েটা কথা বলতে পারে না। মেয়েটার নাম ছিল লিখন। তখন নিশান লিখনের সামনে গিয়ে পড়ে, আমি কিন্তু মার্ডার কেসের আসামি, 14 বছর জেল খেটে তারপর আমি বাইরে এসেছি। কিন্তু মেয়েটার কেন জানি ভালো লেগে যায় নিশানকে। তারপরে দেখা যায় নিশান একটা সুপার শপে কাজ পেয়ে যায়, আর ওই মেয়েটা সেখানে প্রায় প্রত্যেক দিন আসতো নিশানের সাথে দেখা করার জন্য। আর সেখানে এসে মেয়েটার টেক্সটের মাধ্যমে জানায়, আমি আপনার সব অতীত জানি, আমারও একটা জায়গায় বিয়ে হয়েছিল, সেই ছেলেটা অনেক টাকা লোভী ছিল, টাকা নিয়ে পালিয়ে গেছে, এজন্য আপনাকে বিয়ে করতে আমার কোনোই সমস্যা নাই। এরপর থেকে নিশানেরও মেয়েটার উপর একটু একটু ভালো লাগতে থাকে। ওরা দুজনে একসাথে ঘোরাঘুরি করতে থাকে। কিছুদিন এভাবেই কেটে যায়।
নিশানের জীবনের বোধহয় আবারও সবকিছুই ফিরে আসে, একদিকে চাকরি আরেকদিকে ভালোবাসা। এরই মধ্যে হঠাৎ করে একদিন নিশানের বস তাকে ফোন করে। নিশান আগে যার সাথে চোরা কারবারি করত সেই বস তাকে ফোন দিয়ে বলে যে সমস্যা নাই, তুমি আবার কাজে ফিরে আসো। তখন নিশান জানায়, আমি এভাবেই ভালো আছি, আমি আর ওসব খারাপ কাজ করব না, আমি বাকি জীবনটা ভালোভাবে কাটাতে চাই। ওনার সাথে কথা বলা শেষ করে নিশান তার কর্মস্থল সুপার শপে আসে, আর এখানে আসতেই সে একদম শক খেয়ে যায়। সে জানতে পারে তার চাকরিটা চলে গেছে। কারণ হিসাবে সে বুঝতে পারে নিশানের জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং সবাই জেনে গেছে নিশান একজন দাগী আসামি। এজন্য দোকানদার তাকে কোনোভাবেই চাকরিতে রাখতে চায় না। আসলে ওই ভিডিওটা করেছিল সোহাগের মা, আর সেই এখন নিশানের জীবনের সবকিছু অস্বাভাবিক করার জন্য এমনটা করেছে। আর এরপরই নিশানের কাছে সেই মেয়েটা আসে, কিন্তু তার সাথে অনেক খারাপ ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দেয় নিশান, এবং সেখান থেকে সে সোজা চলে আসে সোহাগের মায়ের কাছে। সোহাগের মা তখন নিশানের উপর অনেক রাগ দেখায়, এমনকি সে নিশানকে মারতেও আসে। আর এই ব্যাপারগুলো দেখে আশেপাশে থাকা লোকজন তাকে বাইরে নিয়ে আসে। নিশান সবার সাথে এমন লাঞ্ছনার শিকার হয়ে অনেক কান্না করতে থাকে। তারপর সেখান থেকে নিশান সোজা চলে আসে তার বোনের বাড়িতে, কিন্তু সেখানে এসে সে আবারও শক খেয়ে যায়। নিশানের বোন জামাই নিশানের বোনকে অনেক মারধর করেছিল, তাও আবার নিশানেরই জন্য। তারপর সেখান থেকে অনেক মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নিশান। রাস্তায় আসলে দেখতে পাই সাধারণ মানুষ নিশানের ফাঁসির জন্য মিছিল করছে। এটা দেখে নিশানের মনটা একদমই ভেঙে যায়। এরপর সে সেখান থেকে সরাসরি বাড়ি চলে আসে। নিশানের বাবা তাকে দেখা মাত্রই কষে একটা চর বসিয়ে দেয়। তারপর ওদের বাড়িতে ওদের গ্রামের কমিশনার চলে আসে। তখন নিশানের বাবা জিজ্ঞাসা করে, কেন তুই সোহাগের মায়ের কাছে গিয়েছিলি? নিশান জানায়, মাপ চাইতে গিয়েছিলাম, ওনার ছেলেকে আমি মেরে ফেলেছি, তো এইটুকু তো ওনার পাওনাই আছে। তখন কমিশনার বলে ওঠে যে সবাই বলেছে যে তুই ওনাকে মারতে গিয়েছিলি, সবাই তোর উপর অনেক ক্ষিপ্ত, তাই তোর জন্য এই গ্রামটা অনেক রিস্কি, তাই ভালো হবে তুই এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যা। আর অন্য কোনো উপায় না থাকায় নিশান এই এলাকা ছেড়ে চলে যেতে চায়। তখন বাবা বলে, তুই রাজশাহী চলে যা, আর গিয়ে লিখনকে বিয়ে করে আরেকটু শান্তিতে থাক। পরদিন রাজশাহী চলে আসে নিশান। এরপর সেখানে লিখনও আসে, আর তারা দুজনে একসাথে থাকতে শুরু করে। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কটাও ভালো হতে থাকে। আবারও মনে হয় সুখ চলে আসে নিশানের জীবনে, কিন্তু এই নিশানের জীবনে তো বেশি দিন সুখ টেকে না। যাই হোক, এরপর একদিন তারা দুজনে যখন ঘোরাঘুরি করছিল, তখন নিশান দূর থেকে দেখতে পায় জেরিনকে এবং তার সাথে একটি ছোট্ট মেয়েকে। এটাতে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সাথে সাথে নিশান ফোন দেয় বাবুকে এবং জানায়, জেরিনকে দেখলাম আজকে, ওর সাথে একটা মেয়েও আছে। তখন বাবু বলে, এখন তুই শুধুমাত্র লিখনকে নিয়ে চিন্তা কর, জেরিনকে নিয়ে আর তোর ভাবা লাগবে না। কিন্তু নিশানের মন তো শুধু জেরিনের দিকে। যে জেরিনকে সে একবার ভালোবেসেছে তাকে কি ভোলা যায়? ভালো কি সবাইকেই বাসা যায়? এরপর নিশান বাড়িতে না ঢুকে খুঁজতে থাকে জেরিনকে। অনেক খোঁজাখুঁজি করতে থাকে নিশান, কিন্তু কিছুতেই সে তাদেরকে খুঁজে পাচ্ছিল না। এরপর নিশান যখন একটা গলি দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ করে কয়েকজন এসে উঠিয়ে নিয়ে যায় নিশানকে। তারপর নিশানের যখন জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় তার আগের বস তাকে উঠিয়ে নিয়ে এসেছে। এর নাম রবি। এই রবি আর রঞ্জিতের সাথে আগে নিশান চোরা কারবারির কাজ করত। এরপর নিশানকে রবির বাড়িতে নিয়ে আসলে সে দেখতে পায় ওই পিচ্চি মেয়েটাকে যাকে সে জেরিনের সাথে দেখেছিল। এটা দেখে নিশান অবাক হয়ে যায়। তখন রবি জানায়, ওইটা আমার সৎ মেয়ে, আমারও একটা ছেলে আছে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে জেরিন। তখন নিশানের আর বুঝতে বাকি থাকে না যে রবি জেরিনকে বিয়ে করেছে। যা বুঝতে পেরে নিশান একদমই হতভম্ব হয়ে যায় যে জেরিনকে সে এতটা ভালোবাসে, যার জন্য সে 14 বছর জেল খেটেছে, যার জন্য সে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন, সেই জেরিন মাদক চোরাকারবারির স্ত্রী। সে তখন বুঝতে পারে না কেন এই রবির সাথে জেরিনের বিয়ে হয়েছে। তার পরপরই নিশানকে ফোন দেয় তার আগের বস রঞ্জিত। রঞ্জিত তখন তাকে ফোন করে বলে, রবি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি তোর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, তোর জেরিনকে বিয়ে করে নিয়েছে। তো এখন থেকে তুই শুধু আমার হয়ে কাজ করবি, আর তোর যা যা লাগে আমি তোকে সবকিছু দেব। তোর মূল কাজ হবে রবির সাথে থেকে তুই সবকিছু আমাকে জানাবি। এরপরে নিশান রবির কাছ থেকে জানতে পারে সোহাগের মৃত্যুর পর জেরিন প্রেগনেন্ট হয়ে যায়, আর একটি মেয়েও হয়। সেই মেয়ে সহ জেরিন অনেকটা অসহায় হয়ে পড়ে, আর সেই সুযোগ নিয়েই রবি জেরিনকে বিয়ে করেছিল এবং রবির এই ঘরে তাদের একটি ছেলেও হয়েছে।
এই সময় নিশানের সন্দেহ হতে থাকে জেরিনের প্রথম যে মেয়েটি সে হয়তো তারই সন্তান, কারণ জেলে যাবার আগে সেদিন জেরিনের সঙ্গে সে জোরপূর্বক ইন্টিমেট হয়েছিল। এর মধ্যে নিশান জানতে পারে রবি কেন তাকে ধরে নিয়ে এসেছে। এই যে রঞ্জিতের সাথে রবির যে প্রতারণা করেছে, এখন রবি চায় নিশানকে নিয়ে গিয়ে রঞ্জিতের সাথে তাদের ভুল বুঝাবুঝি শেষ করবে। তবে এখন আর নিশানের এসব ঝামেলায় জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু কৌশলী তার মেয়ে কিনা শুধুমাত্র সেটা জানার জন্য রবির বাড়িতে থেকে যায় নিশান। পরদিন নিশান দেখতে পাই বিভিন্ন উসিলায় রবি তার কিশোরী সৎ মেয়ের গায়ে ব্যাড টাচ করছে। তখন থেকে নিশানের ভেতরে একটা পিতৃভাব জন্মাতে থাকে এবং সে রবির আচরণের প্রতিবাদ করতে থাকে। এসব দেখে রবি কৌশলীকে স্কুলে আনা নেয়ার দায়িত্ব দেয় নিশানকে। নিশান কৌশলীকে একটা বাঁশি দিয়েছিল, কোনো বিপদে পড়লে যেন সে বাঁশি বাজিয়ে তাকে ডাকতে পারে। এদিকে জেরিন নিশানকে বারবার চলে যেতে বললেও কৌশলীর জন্য সব অপমান সহ্য করে নিশান রবির বাড়িতেই থেকে যায়। তার এই জেলখাটা দাগি জীবনে কৌশলী ছাড়া আর কোনো বেঁচে থাকার অবলম্বন ছিল না। নিশান প্রায় প্রত্যেক দিনই লিখনের সাথে দেখা করত আর ওর সাথে দেখা করে তারপরে চলে আসতো রবির বাড়িতে। এমনভাবে দেখতে দেখতেই হঠাৎ একদিন জেরিন বলে ওঠে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো, কোন মতলব নিয়ে এসেছো? তখন নিশান বলে ওইটা কি আমার মেয়ে? এর সাথে সাথে নিশান আরো অনেক প্রশ্ন করতে থাকে জেরিনকে, কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তরই দেয় না জেরিন, বরং তাকে এড়িয়ে যায়। এরপর জেরিন বাধ্য হয়ে জানায় এটা সোহাগের মেয়ে আর ওর বাবাকে তুমি মেরে ফেলেছো। তুমি এখানে আরেকটু সময় থাকলে আমি কিন্তু আমাদের মেয়েকেও সবকিছু বলে দিব, তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু নিশান বলে সোহাগের মৃত্যুটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার কোনো রকম কোনো ইন্টেনশন ছিল না ওকে মারার। তারপর জেরিন নিশানের কোনো কথাই শোনে না আর ওকে এখান থেকে চলে যেতে বলে। এরপর জেরিন রবিকে জিজ্ঞেস করে যে নিশান এখানে কেন, ওকে তুমি এখানে কেন এনেছো? তখন রবি বলে যে কৌশলীর বাবা নিশান কিনা এটা জানার জন্য ওকে আমি এখানে এনেছি, কারণ তুমিও জানো না যে আসলে কৌশলীর বাবাকে। এটা শুনে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় জেরিন। এদিকে কৌশলীকে স্কুল থেকে নিয়ে ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আসে নিশান। তখন জেরিন বলে স্টাফরা বাড়ির বাইরেই থাকে, ঘরের মধ্যে ঢোকার কোনো পারমিশন নেই। তারপর আবারও জেরিন নিশানকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। তখন নিশান বলে আমার যাওয়ার কোনো রাস্তাই খোলা নেই, আর কৌশলী যদি আমার মেয়েও হয়ে থাকে তারপরও আমি তাকে নিব না, কারণ দাগী আসামিদের সাথে ভালো কোনো মানুষ থাকলে তাকেও সবাই দাগী আসামি মনে করবে, আর এই জন্য আমার কেউ নেই, কারণ আমি দাগী। আর এখানে এসে আমি আমার জীবনে বেঁচে থাকার একটা আশা খুঁজে পেয়েছি। প্লিজ আমার থেকে তুমি এটা ছিনিয়ে নিও না। আমার জীবনের শেষ রক্তবিন্দু হলেও আমি কৌশলীকে প্রোটেক্ট করে যাব। এরপর থেকে কৌশলীর সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে নিশান। তারপরে নিশান বাবুকে কল দিয়ে বলে যে কৌশলী আমারই মেয়ে, কিন্তু সে তার মায়ের সাথেই থাকবে, আমি শুধু দূর থেকেই দেখে যাব। এমনভাবে চলতে থাকলে হঠাৎ একদিন কৌশলী তার দাদিকে ফোন দিয়ে জানায় যে দাদি আমার একটা ভালো বন্ধু হয়েছে, এবং সেই সাথে কৌশলী তার বন্ধুর নামটাও বলে, আর এখানে তার বন্ধুর নাম বলে নিশান। নিশানের নাম শুনে কৌশলীর দাদি অর্থাৎ সোহাগের মা একদমই হতবাক হয়ে যায়, আর এভাবেই কেটে যায় আরো অনেক দিন। এরপর একদিন জেরিন জানায় সেদিন তোমাকে আমি আসতে বলেছিলাম আমার বাবার সাথে বিয়ের কথা বলার জন্য, কিন্তু তুমি আসলে না কেন? যদি সেদিন তুমি আসতে তাহলে এই দিনগুলো আমাদের কারোরই দেখতে হতো না। তখন নিশান জানাই ভেবেছিলাম একটা বড় সড়ো দান মেরে আসবো, আর সারা জীবনের মতো ওই কাজ আমি ছেড়ে দেব। এরপর আরো অনেক কথা বলে দুজনেই মন খারাপ করে। এত কিছু শোনার পরও জেরিন রবিকে জানিয়ে দেয় নিশান যেন আর না আসে আমাদের বাড়িতে। ঠিক তখনই সেখানে কৌশলীর দাদিও চলে আসে। তিনি এসেই কৌশলীকে জানিয়ে দেয় যে তোর বাবাকে নিশানই মেরেছে, তাই ওর থেকে তুই দূরে দূরে থাকবি। নিশান যেহেতু এখন রবির হয়ে কাজ করছে তাই সে রবির কথা মতো রঞ্জিতকে ফোন দেয়। এরপর রবি রঞ্জিতের সাথে কথা বলে এবং তাকে বাংলাদেশে আসতে বলে, আর জানিয়ে দেয় তাদের মধ্যে সবকিছু মিটমাট করে নেবে। মূলত রঞ্জিত রবির কাছে অনেক টাকা পেত, আর সেই টাকাগুলো রবি দিয়ে দিতে চায়। পরদিনই রবি নিশানকে নিয়ে চলে আসে রঞ্জিতের সাথে দেখা করার জন্য। আসলে রবি রঞ্জিতকে মিটিংয়ে এনেছিলই ওকে মারার জন্য, তাই তো ওরা দুজন মুখোমুখি হলে স্নাইপার দিয়ে মারতে থাকে রঞ্জিতকে। এরপর রবির লোকজন রঞ্জিতের লোকজনকে মারতে থাকে, আর রবির এক ভাড়া করা গুন্ডা গুলি করে রঞ্জিতকে। তখন রঞ্জিত নদীতে ঝাঁপ দেয়, আর এই রঞ্জিতকে মারার দোষটাও চাপিয়ে দেয় নিশানের ঘাড়ে।
তারপর রবি নিশানকে বলে, তোকে প্ল্যান করে এখানে এনেছি, রঞ্জিতকে মেরে দেব আমি, কিন্তু দোষটা যাবে তোর ঘাড়ে। এটা বলে নিশানকে মারতে গেলে সে কোনো রকমে নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে যায়। এদিকে দেখা যায় রবি যে রঞ্জিতকে মেরেছে এটা উপর মহলের সবাই জেনে যায়। এটাতে রবি অনেক ভয় পেয়ে যায়। তবে রঞ্জিত এত সহজ লোক ছিল না, সে এখনো বেঁচে আছে। সে ঠিকই বুঝে যায় নিশান জড়িত থাকুক আর নাই থাকুক, রবি অবশ্যই এই মার্ডার প্ল্যানের মূল হোতা। তাই সে রবিকে শায়েস্তা করার জন্য কৌশলীকে লোক দিয়ে তুলে আনায়। কারণ রঞ্জিত তো আর জানতো না যে কৌশলীর আসল বাবা রবি নয়, আর রবির তো কৌশলীর প্রতি কোনো মায়াই ছিল না। তাই সে নিজের ছেলেকে নিয়ে বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন জেরিন এতে তাকে বাধা দিলে রবি জেরিনকেও মারতে থাকে। তবে তখনই সেখানে চলে আসে নিশান এবং রবিকে প্রতিহত করে। এরপর নিশান রবি যে রঞ্জিতের সাথে প্রতারণা করে বেশ কিছু টাকা মেরে দিয়েছিল সেই টাকা রবির কাছ থেকে নিয়ে নেয়। তারপর রবি এবং তার ছেলেকে বিদেশে পালানোর সুযোগ করে দেয়। এরপর সে জেরিনকে সাথে নিয়েই কৌশলীকে মুক্ত করতে যায়। এজন্য সে তাদের আগের কথা মতো রেল স্টেশনে টাকা নিয়ে আসলে রঞ্জিত ফোন দিয়ে জানায় টাকা পেলে সে কৌশলীকে ছেড়ে দেবে ঠিকই, কিন্তু রবির সাথে মিলে তাকে হত্যার ষড়যন্ত্র করাই নিশানকে মরতে হবে। নিশান তখন নিজের জীবনের বিনিময়ে হলেও তার মেয়ে কৌশলীকে বাঁচানোর জন্য রঞ্জিতের ঠিকানায় যেতে থাকে। এমন সময় জেরিন নিশানকে শোনায় এক ভয়ঙ্কর সত্যি। যে সত্যিটা শুনে নিশানের সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে যায়। সত্যিটা হলো জেরিনের সাথে সোহাগেরও শারীরিক সম্পর্ক হয়েছিল। আবার সোহাগ মারা যাবার দিন নিশানও জোর করে তার সঙ্গে মিলিত হয়েছিল। তাই যখন সে গর্ভবতী হয় তখন থেকেই তার মধ্যে একটা সন্দেহ ছিল যে তার গর্ভের সন্তানটির জনক কে। এজন্য কৌশলীর জন্মের পর জেরিন গোপনে ডিএনএ টেস্ট করিয়েছিল এবং নিশ্চিত হয়েছিল যে কৌশলী আসলে সোহাগেরই মেয়ে না নিশানের মেয়ে। নিশান এই কথাটা শুনে খুবই কষ্ট পায়। এতদিন ধরে সে ভেবেছিল কৌশলীর মাধ্যমে সে পৃথিবীতে তার শেষ চিহ্ন রেখে যাবে, কিন্তু এখন সে জানতে পারল কৌশলী তার মেয়ে নয়। তখন সে যেন তার জীবনের শেষ সম্বলটাই হারিয়ে ফেলে। কিন্তু পরক্ষণে সে কি যেন ভেবে সিদ্ধান্ত নেয় যার মেয়েই হোক না কেন সে নিজের জীবন বলিদান দিয়ে হলেও কৌশলীকে সে বাঁচাবে। সে টাকা নিয়ে রঞ্জিতের আস্তানায় যায়। রঞ্জিত নিশানকে গুলি করে মেরে ফেলতে গেলে কৌশলীর বুদ্ধির কারণে নিশানের দিকে তাক করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, আর সেই সুযোগে নিশান সবার সঙ্গে লড়তে থাকে। তবে এক পর্যায়ে আহত হয়ে নেতিয়ে পড়ে নিশান। তখন রঞ্জিত কৌশলীকে নিয়ে ভারতের দিকে যেতে থাকে আর নিশানকে উদ্দেশ্য করে বলে, তোর মেয়েকে আমরা ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেব। এই ঘটনাটা ঘটেছিল ঠিক ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী একটি জায়গায়। নিশান যখন বুঝতে পারে তার এই অবস্থাতে সে আর কৌশলীকে বাঁচাতে পারবে না, তখন সে নিজের শেষ শক্তিটুকু নিয়ে একটা ঠেলাগাড়ির উপরে আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলে। আর জঙ্গলের ভেতরে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে দূর থেকে বিজিবির লোকেরা রঞ্জিতদের দেখে ফেলে এবং বর্ডার ক্রস করার আগেই তারা রঞ্জিতদের দলকে গুলি করে শেষ করে দেয়। তবে এর আগেই নিশানের বুকে লেগেছিল রঞ্জিতের গুলি। জীবনের শেষ শক্তিটুকু দিয়ে সে কৌশলীকে জেরিনের বুকে ফিরিয়ে দিয়ে নিজের প্রতিজ্ঞা পূরণ করে। মারা যাবার আগে সে সবার কাছে মাপ চাইতে থাকে। এমনকি এতদিন ধরে তাকে ঘৃণা করা সোহাগের মাও একটা ভ্যান নিয়ে আসে নিশানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। নিশান তখন বুঝতে পারে নিজের জীবনের বিনিময়ে হলেও সে নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে পেরেছে। এজন্য নিশান মৃত্যুর আগ মুহূর্তে নিজের জীবনের সুন্দর কিছু মুহূর্ত কল্পনা করতে করতে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এখানেই শেষ করা হয় এই অসম্ভব সুন্দর দাগ কেটে যাওয়া দাগি মুভিটি। আমাদের সমাজের মানুষগুলো খুবই কঠিন মনের। কেউ জেল খেটে আসলেই তাকে ভিন্ন চোখে দেখতে হবে এমনটা না, কারণ যে মানুষটা জেলে যায় সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই জেলে যায়। এরপর শাস্তি ভোগ করে যখন সে পরিবার সমাজের কাছে ফিরে আসে তখন সে হয়ে যায় সমাজের আতঙ্ক। এরপর যখন সমাজের মধ্যে আবারও তেমন কোনো অপরাধ ঘটে তখন আমরা তাদেরকেই সন্দেহ করি। এভাবেই তাদের জীবনটা চাইলেও আর সুন্দর হয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। এজন্য এই মুভিতে বলা হয়েছে জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। তাই আমরা চেষ্টা করব সমাজের সবার সাথে মিলেমিশে থাকার। মুভিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।